নোয়াখালীতে গৃহবধূ নির্যাতনে প্রধান অভিযুক্ত দেলোয়ারকে তোলা হলো আদালতে। ডেথ রেফারেন্সি আটকে আছে। ধর্ষণের পর হত্যার 144 আসামির ফাঁসির সাজা। বিমান বাহিনীতে যুক্ত হলো নতুন 7টি চীনা উড়োজাহাজ। প্রশিক্ষণের পাশাপাশি বহন করতে পারবে সমরাস্ত্রও, বাড়বে বাহিনীর সক্ষমতা। সময় সংবাদের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। ধর্ষণ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের রায় দ্রুত কার্যকরে শিগগিরই হাইকোর্টে পৃথক বেঞ্চ গঠন হচ্ছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। প্রধান বিচারপতির অনুমতি পেলে চলতি মাসেই শুরু হবে বেঞ্চের কার্যক্রম। এদিকে ডেথ রেফারেন্স শুনানি শুরু না হওয়ায় কার্যকর করা যাচ্ছে না 144 জনের ধর্ষকের মৃত্যুদণ্ড। আইনমন্ত্রী বলছেন, ধর্ষণের সাজা কার্যকরে বদ্ধপরিকর সরকার। মার্জিয়া মুমুর রিপোর্ট। রাজধানীর ওয়ারিতে 7 বছরের শিশু সাইমাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার দায়ে ধর্ষক হারুনুর রশিদকে গেল 9 মার্চ মৃত্যুদণ্ড দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1। অভিযোগ গঠনের মাত্র 66 দিনের মাথায় বিচারিক আদালতে মামলার রায় ঘোষণা হলেও 8 মাসেও হাইকোর্টে শুরু হয়নি ডেথ রেফারেন্স শুনানি। বিচারিক আদালতে রায়ের পরে দীর্ঘ 8 মাস অতিক্রান্ত হয়ে গেল, এখন পর্যন্ত আমার মামলা শুনানির তালিকায় আসে নাই। 2009 থেকে 20 সাল পর্যন্ত 11 বছরে ধর্ষণের পর ভুক্তভোগীকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়াদের মধ্যে মাত্র 5 আসামির ফাঁসি কার্যকর করা গেছে। মৃত্যুদণ্ডাদেশ পাওয়া 144 আসামি আছেন কন্ডেম সেলে, যাদের সাজা কার্যকর করা হচ্ছে না উচ্চ আদালতে ডেথ রেফারেন্স শুনানি সম্পন্ন না হওয়ায়। কিছু আইনি প্রক্রিয়া আছে, মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হলেই সাথে সাথেই এটা কার্যকর করা যায় না। প্রক্রিয়াগুলো শেষ করতে বেশ কিছু সময় লেগে যায়। এই কারণেই মৃত্যুদণ্ডের আদেশপ্রাপ্ত বন্দীর সংখ্যা দিনে দিনে বাড়ছে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগে বর্তমানে ডেথ রেফারেন্সের 1828টি মামলা বিচারাধীন। ডেথ রেফারেন্স শুনানিতে কেন এত বিলম্ব? জবাবে অ্যাটর্নি জেনারেল জানালেন, যারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তাদের পক্ষে কিন্তু মামলাটা করতে তারা একটু দেরি করেন। মামলাগুলো করার জন্য তো সিনিয়র আইনজীবী দরকার হয়, তো সিনিয়র আইনজীবীর কাছে যদি 4-5টা মামলা থাকে তখন তিনি আর নেন না। এইসব কারণে এটা দেরি হয়। মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের সাথে কথা বলবো, ধর্ষণের মামলা যেগুলো আছে সেই মামলাগুলো শুনানি করার জন্য উনি যেন উদ্যোগ নেন, উনি একটা বেঞ্চ গঠন করেন। এদিকে ধর্ষণ মামলার দ্রুত বিচার ও অপরাধীদের সাজা দিতে সরকার অঙ্গীকারবদ্ধ বললেন আইনমন্ত্রী। আমরা নিশ্চয়ই চেষ্টা করব যে এই অপরাধ যাতে উল্লেখযোগ্যভাবে কমে। নারী ও শিশু নির্যাতন দমনে সারা দেশে 95টি ট্রাইব্যুনাল রয়েছে। মানবাধিকার সংস্থাগুলো বলছে, এসব ট্রাইব্যুনালের মামলায় সাজার হার মাত্র 3%। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। নোয়াখালীতে গৃহবধূ নির্যাতন মামলার প্রধান আসামি দেলোয়ারকে আদালতে তোলা হয়েছে। বিষয়ে জানাতে আদালত প্রাঙ্গণ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আতিয়ার সজল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সজল। মামুন, আপনাকে যদি বলি, নোয়াখালীর বেগমগঞ্জের এই নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার পর থেকে যে অভিযুক্ত প্রধান যে দেলোয়ার আসা ছিল, সেই দেলোয়ারকে কিন্তু আদালতে কিছুক্ষণ আগেই আনা হয়েছে এবং আদালতের যে আদালত রয়েছে সেখানে রয়েছেন এবং কিছুক্ষণ পরে হয়তো থেকে এখানকার যে বিচারক রয়েছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যে মাশফিকুল হক, তার আদালতে তোলা হবে। আপনাকে যদি বলি, এই ঘটনার পর থেকে যে ভুক্তভোগী নারী প্রথম 2টি মামলা করেছিলেন নারী নির্যাতন ও শিশু এবং পর্নোগ্রাফি আইনে, সেই 2টি মামলায় কিন্তু দেলোয়ার আসামি ছিলেন এবং ওই 2টি মামলা পিবিআই তদন্তাধীন আছেন এবং ওই 2টি মামলা আজকে কিন্তু তাকে রিমান্ড চাওয়া হয়নি। এরপর যদি বলি, সে পলাতক থাকার পরেই র্যাবের হাতে যখন নারায়ণগঞ্জে গ্রেপ্তার হয়, সেখানে অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছিল এবং র্যাব তার কথিত দেখানো মতে এই দেলোয়ারের যে মৎস্য খামার থেকে কিন্তু বিস্ফোরক উদ্ধার করা হয়েছে এবং এই বিস্ফোরক উদ্ধারের ঘটনায় কিন্তু বেগমগঞ্জ থানায় র্যাব বাদী হয়ে 2টি মামলা করেছেন এবং এর পরপরই কিন্তু যে একটি ধর্ষণ মামলা করে এই ভুক্তভোগী নারী দেলোয়ারের বিরুদ্ধে এবং তার সহযোগী কালামের বিরুদ্ধে। আজকে সেই ধর্ষণ মামলা এবং র্যাবের উদ্ধার হওয়া সেই বিস্ফোরক মামলায়, এই 3টি মামলায় কিন্তু তাকে 7 দিন করে, প্রত্যেক মামলা 7 দিন করে মোট 21 দিনের রিমান্ডের আবেদন করেছে বা করবে, আমাদেরকে যেটা আদালত সূত্র জানিয়েছেন। আর আপনাকে যদি বলি, এই দেলোয়ারের বিরুদ্ধে এর আগে এলাকায় একটি হত্যা মামলা এবং একটি জোড়া হত্যা মামলা, এই 2টি হত্যা মামলায় সে এজাহারনামী আসামি ছিল, পলাতক ছিল এবং এই 2টি মামলায় তাকে যেন গ্রেপ্তার দেখানো হয়। ওই মামলার বেগমগঞ্জ থানার যে তদন্তকারী কর্মকর্তা রয়েছেন তারাও কিন্তু আদালতে গ্রেপ্তার দেখানোর জন্য আদালতের কাছে আবেদন করবেন। আর যদি বলি যে এই মামলায় গতকালকেও কিন্তু একজন আসামিকে ছিল, 6 নম্বর এজাহারনামী আসামি
শামসুদ্দিন সুমন, তাকে 4 দিনের রিমান্ড শেষে এখানকার যে আরেকজন জ্যেষ্ঠ বিচারক রয়েছেন নবনীতা গুহের মাধ্যমে হাজির করা হয় তার আদালতে, এবং সেখান থেকে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আর সব মিলিয়ে যদি বলি, এই ঘটনার কিন্তু 3টি মামলা করেছে ভুক্তভোগী নারী। সেই 3টি মামলায় 10 জন আসামি। সেই 10 জন আসামির মধ্যে ইতিমধ্যে কিন্তু 7 জন গ্রেপ্তার হয়েছেন এবং 3 জন এখনো পলাতক রয়েছেন, এবং সব মিলে 11 জন যারা অপর তথ্য প্রমাণ এসেছে 11 জন মামলা গ্রেপ্তার আছে, এবং যার মধ্যে ইতিমধ্যে 6 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এবং আপনাকে যদি বলে থাকি যে এই মামলা এখন পর্যন্ত যারা পলাতক রয়েছে স্থানীয়রা দাবি করেছেন তাদেরকে যেন দ্রুত আইনের আওতায় আনা হয় এবং তাদেরকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয়, এবং এই দাবিটা কিন্তু নোয়াখালীর সর্বত্রই চলছে। এই ছিল এখানকার সবশেষ অবস্থা। মামুন। নোয়াখালীতে গৃহবধূ নির্যাতন মামলার প্রধান আসামি দেলোয়ারকে আদালতে তোলা হয়েছে। সে খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী আতিয়ার সজল। সময় সংবাদ আরও থাকছে। খুলনার বটিয়াঘাটায় ব্যক্তি সম্পত্তি হিসেবে দেখানো হচ্ছে সরকারি জমি ও খাল, গড়ে উঠছে আবাসন প্রকল্প, ভূমি কর্মকর্তাদের জড়িত থাকার অভিযোগ। করোনা মহামারীতে কৃষি খাতের জন্য প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনার ঋণের অর্ধেকও বিতরণ হয়নি। বেশিরভাগ বেসরকারি ব্যাংকই সেপ্টেম্বর পর্যন্ত বিতরণ করেছে 10%-এরও নিচে। কারণ হিসেবে ব্যাংকগুলো বন্যাসহ নানা অজুহাত তুলে ধরলেও অর্থনীতিবিদরা বলছেন কম মুনাফার কারণেই অনীহা ব্যাংকগুলোর। ডিসেম্বরের মধ্যে ঋণ বিতরণে ব্যর্থ হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কড়া বার্তা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। হরিপদ সাহার রিপোর্ট। চলতি বছর মার্চে দেশে করোনা মহামারী শুরুর পর টানা 2 মাসের বেশি চলা সাধারণ ছুটিতে স্থবির হয়ে পড়ে অর্থনীতি। সংকট মোকাবেলায় অন্যান্য খাতের মতো ভর্তুকি সুদে কৃষিতে 5,000 কোটি টাকা প্রণোদনা ঋণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। ঋণ বিতরণে 43টি ব্যাংকের সঙ্গে চুক্তি করে কেন্দ্রীয় ব্যাংক। সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিলেও 20টি ব্যাংক ঋণ বিতরণ করেছে 10%-এরও নিচে, যার মধ্যে 2টি ব্যাংক 1 টাকাও কৃষি ঋণ দেয়নি। করোনার আঘাতে গত অর্থ বছরের শেষের দিকে বিতরণ কমে যাওয়ায় কৃষি ঋণের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। ক্রেডিট অফিসার যারা আছেন তারাও তো অনেকে কোভিড আক্রান্ত হচ্ছেন কন্টিনিউয়াস বেসিসে, যার জন্য এই জিনিসটা একটু দেরি হয়ে গেছে। বাট আমরা আশা করছি যে ডিসেম্বরের মধ্যে পুরোটা নাও হয় কাছাকাছি যেতে পারবো। কৃষি ও ক্ষুদ্র ঋণের ক্ষেত্রে গ্রাহক সংখ্যা অনেক বেশি থাকে, প্রসেসিং চার্জ ও সুদ আয়ও তুলনামূলক কম। তাই এক্ষেত্রে এজেন্ট ব্যাংককে কাজে লাগানোর পরামর্শ এই অর্থনীতিবিদের। একদিকে গ্রাম এলাকায় ব্যাংকের শাখা না থাকা বা কম থাকা, অন্যদিকে কৃষি ঋণ বিতরণ করে যেহেতু এটা ক্ষুদ্র আকারের ঋণ সেখান থেকে লাভের সম্ভাবনাটা কম থাকায় এই ঋণ বিতরণটা বাধাগ্রস্ত হচ্ছে। কৃষি ঋণ বিতরণের নাজুক পরিস্থিতিতে ডিসেম্বর পর্যন্ত সময় বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ঋণ বিতরণ জোরদারে ব্যাংকগুলোকে কড়া বার্তায় চিঠিও দিয়েছে। বাংলাদেশ ব্যাংক যখন চিঠি আকারে কোনো ব্যাংকগুলোকে নির্দেশনা দেয় সেটা পরিপালন করা তাদের জন্য কিন্তু অত্যাবশ্যক। তারা যদি পরিপালন না করে তাহলে কিন্তু নিয়ম অনুযায়ী তার এগেনস্টে আমাদের ব্যবস্থা গ্রহণ করব। 5,000 কোটি টাকা যে টার্গেট দেওয়া হয়েছে প্রত্যেকটা ব্যাংকই তার ফুলফিল করতে হবে, এবং সেই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক একেবারে কড়া নির্দেশনা দেওয়া আছে। বিতরণ প্রক্রিয়াকে সহজ করতে মৎস্য, ডেইরি, পোল্ট্রির মতো কৃষির উপখাতগুলোতে নির্দিষ্ট ঋণসীমার বাধ্যবাধকতা তুলে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। ইতালিতে প্রথম ঢেউয়ের পর বন্ধ করে দেয়া হাসপাতালগুলোর করোনা ইউনিট খুলে দেয়া হচ্ছে আবারও। আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় দেখা দিয়েছে আসন সংকট। 24 ঘন্টায় দেশটিতে প্রায় 11,000 মানুষ নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। আতঙ্ক বিরাজ করছে সবখানে। ইতালির রোম থেকে জুমানা মাহমুদের রিপোর্ট। প্রথম ঢেউ শেষে ইতালির হাসপাতালগুলোর করোনা ইউনিটের দরজা বন্ধ করে করতালির মাধ্যমে করোনা জয়ীদের স্বাগত জানিয়েছিলেন স্বাস্থ্যকর্মীরা। সেই উদযাপন বেশি দিন থাকলো না। ইতালিতে করোনার প্রকোপ বাড়তে থাকায় ফের খুলে দিতে হচ্ছে সেগুলো। সংক্রমণ বাড়ায় রোগী রাখার জায়গা নেই রাজধানী রোম সহ ইতালির হাসপাতালগুলোতে। চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। পরিস্থিতি মোকাবেলায় বাণিজ্যিক রাজধানী মিলানের আন্তর্জাতিক ফেস্টিভ্যালের জন্য নির্ধারিত স্থানে তৈরি করা হয়েছে অস্থায়ী কোভিড হাসপাতাল। এই অদৃশ্য শক্তির বিরুদ্ধে আমাদের জয়ী হতে হবে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কোভিড আমাদের একটা জিনিস খুব ভালো মতো শিখিয়ে দিয়েছে, আর সেটা হলো আমাদের সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে জাতীয় স্বাস্থ্যসেবা। এই স্বাস্থ্যসেবা খাতে আমাদের আরো বরাদ্দ বাড়াতে হবে। দীর্ঘদিনের লকডাউনের পর গেল 14 সেপ্টেম্বর খুলে দেওয়া হয় ইতালির স্কুলগুলো। সেখানেও 7,500-এর বেশি আক্রান্ত হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে বহু স্কুল। ইতালির রোম থেকে জুমানা মাহমুদ, সময় সংবাদ। বিমান বাহিনীতে যুক্ত হয়েছে চীনের তৈরি নতুন 7টি KHW বিমান।
যা দিয়ে প্রশিক্ষণের পাশাপাশি অপারেশনাল কার্যক্রমও পরিচালনা করা যাবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, প্রশিক্ষণ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি বাহিনীর সক্ষমতা অনেকটাই বাড়াবে এই বিমান। বাংলাদেশ বিমান বাহিনী আকাশপথে অপ্রতিরোধ্য। শত্রুকে মোকাবেলায় এই বাহিনী সর্বদাই সজাগ, সার্বভৌমত্ব ও বাংলার আকাশ মুক্ত রাখার প্রত্যয়ে দ্বিধাহীন। বাহিনীকে আরও শক্তিশালী করতে চীনের তৈরি নতুন 7টি K-8W প্রশিক্ষণ বিমান বৃহস্পতিবার দেশে আনা হয়। চীনের দেহংমাংসি থেকে বাংলাদেশ বিমান বাহিনীর নিজস্ব বৈমানিক সরাসরি সফল ফেরি ফ্লাইটের মাধ্যমে চট্টগ্রাম বিমান বাহিনীর ঘাঁটি জহুরুল হকে অবতরণ করে। 2030 সালের যে আমাদের ফোর্সেস গোল আছে সেটারই ধারাবাহিকতা হিসেবে যে আমরা আধুনিকায়ন এবং বিমান বাহিনীর সক্ষমতা যে বৃদ্ধি করতে চাই, সেই অংশ হিসেবেই এই সংযুক্তিটা হয়েছে। এবং এই বিমানগুলি চীন থেকে আমরা ক্রয় চুক্তির মাধ্যমে আমরা এনেছি এবং ক্যাটিক একটা প্রতিষ্ঠান আছে, তাদের সাথে তারা আমাদেরকে সহায়তা করেছে। বিমান নিয়ে আসার মিশনের নেতৃত্বে ছিলেন গ্রুপ ক্যাপ্টেন KM আব্দুর রাজ্জাক। তার নেতৃত্বে বাংলাদেশ বিমান বাহিনীর চৌকস পাইলটরা 2 ঘন্টায় চীনের দেহংমাংসি থেকে উড্ডয়ন করে মিয়ানমারের ওপর দিয়ে চট্টগ্রামে পৌঁছায়। তারা অগাস্ট মাসে যায়, এগুলাকে চেক করে 14 জন পাইলট অ্যাকচুয়ালি তারা এই বিমানগুলি ফ্লাই করে নিয়ে আসে। এই কর্মকর্তা আরও জানান, প্রশিক্ষণের পাশাপাশি অপারেশনাল কার্যক্রম পরিচালনা করা যাবে এই বিমান দিয়ে। এই বিমান একটা অত্যাধুনিক বিমান, প্রশিক্ষণের পাশাপাশি এটা কিন্তু অন্যান্য কাজেও ব্যবহার করা যায়, যেটা হলো যেহেতু এই বিমানগুলো সমরাস্ত্র বহনে সক্ষম, যে অপারেশনাল কার্যক্রম আছে সেই কার্যক্রমে ব্যবহার করা যায়। বিমান বাহিনীতে K-8W ছাড়া রয়েছে MiG-29, Yak 130 সহ অত্যাধুনিক সব বিমান। এহসানুল হক শাওন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। যুক্তরাষ্ট্রের প্রান্তিক ভোটারের নজর কাড়তে ছুটছেন ট্রাম্প। প্রতিপক্ষকে আক্রমণেই ভোট টানার চেষ্টা, রাত দিন প্রচারণায় বাইডেনও। খুলনার বটিয়াঘাটায় খাস জমি ও খাল ব্যক্তি সম্পত্তি হিসেবে রেকর্ড করে দখলের অভিযোগ উঠেছে। উপজেলার বেশ কয়েকটি মৌজায় এ ঘটনা ঘটেছে। সরকারি জমির উপর গড়ে উঠেছে আবাসন প্রকল্প। এর সঙ্গে সংশ্লিষ্ট ভূমি অফিসের নায়েব, কানুনগো ও জরিপকারীর নাম উঠে এসেছে। তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন নিয়ামুল হোসেন কোচি। খুলনার বটিয়াঘাটার আমিরপুরের করেরডোন মৌজায় খাস খতিয়ানভুক্ত খাল ও জমি ব্যক্তির নামে রেকর্ড করে দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে। এসব এলাকা ঘুরে দেখা যায় আরএস জরিপে জরিপকারীদের দিয়ে ওই এলাকার সাবেক ইউপি সদস্য জবিউল্লাহ শেখ প্রভাব খাটিয়ে নিজের ও আত্মীয় স্বজনদের নামে 7.61 একর খাস খতিয়ানভুক্ত খাল ও জমি রেকর্ড করে নিয়েছেন। এলাকাবাসীর অভিযোগের পর জেলা প্রশাসনের নির্দেশে ইউনিয়ন ভূমি কর্মকর্তা তদন্ত প্রতিবেদনেও এর সত্যতা পাওয়া গেছে। এছাড়া পার্শ্ববর্তী অন্যান্য জায়গায়ও আবাসন প্রকল্প তৈরি করে সরকারি জমি প্লট আকারে বিক্রি করছে ভূমিদস্যুরা। একই রকম ঘটনা ঘটেছে উপজেলার রাজবাদ ও সুরখালী মৌজাতেও। বিহারে যখন প্রিন্ট পর্সা বেরোয় তখন আমি দেখি যে 1 নম্বর খাস খতিয়ানে যার দাগ ছিল জায়গায় 376, সেইটাকে 15টা দাগে বিভক্ত করে জমি বাহিনীর নামে হয়ে যায়। সরকারি 1 নম্বর খতিয়ানের জমি রেকর্ড হয়, খালগুলো বেদখল হয়ে যাচ্ছে। তখন আমি জানার পরে আমি অভিযোগ করি ডিসি স্যার বরাবর। সেই অভিযোগের প্রতিবেদন আসছে। এলাকাবাসীর অভিযোগ, খুলনার রূপসা নদীর সাথে সংযুক্ত প্রবাহমান এসব খাল বন্ধ করে বসতবাড়ি নির্মাণ ও মাছ চাষ করায় এলাকায় বর্ষা মৌসুমে দেখা দিচ্ছে জলবদ্ধতা। আমাকে বাড়িঘর সব তোলা যাচ্ছে, চুলোয় পানি উঠে যাচ্ছে, তা কি গাছ গাছালি সব মরে যাচ্ছে পানি চুলো উঠে। যত সবাই যে বড় বড় অবস্থাশালী লোক এই খাস জমিগুলো কেটে কেটে বুঝে নিয়ে বাড়িঘর তোলা যাচ্ছে, পানি সরে না, ধান মান ঠিক মতন হয় না। চাষাবাদের জন্য পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই, একেবারে অকেজ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এ বিষয়ে বালিয়াডাঙ্গা ভূমি সহকারী কর্মকর্তা জগন্নাথ ঘোষের সাথে কথা বলতে গেলে দ্রুত অফিস ত্যাগ করেন তিনি। অন্যদিকে খুলনা জেলা প্রশাসক জানান, দখল হয়ে যাওয়া সরকারি সম্পত্তি উদ্ধারে কাজ চলমান রয়েছে। আদালতের রায়ের মাধ্যমে এনে সেগুলি সরকারের যে মূল্যবান সম্পদগুলি আমরা সরকার রেকর্ডে আবার পুনরায় আদালতের আদেশের মাধ্যমে নিতে পারবো। আর যারা এই সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারী যারা এই ব্যাড ইন্টেনশন এই কাজগুলি করেছে তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। জেলার বটিয়াঘাটা উপজেলায় 3টি ভূমি অফিসের আওতায় 132টি মৌজা রয়েছে, যার অধিকাংশ আস্তে আস্তে ভূমিদস্যুদের দখলে চলে যাচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। দেশের শীর্ষ পেঁয়াজ উৎপাদনকারী জেলা পাবনার সুজানগর, সাঁথিয়া, বেড়াসহ বিভিন্ন উপজেলায় আগাম মরিকাটা পেঁয়াজ রোপণ শুরু করেছেন চাষিরা। বাজারে পেঁয়াজের অগ্নিমূল্যের প্রভাবে বেড়েছে কন্দ ও পেঁয়াজ
বীজের দাম। তারপরও বেশি দাম পাওয়ার আশায় অধিক জমিতে পেঁয়াজ রোপণ করছেন চাষিরা। বর্ষার পানি নেমে যাওয়ার সাথে সাথে জেলার বিভিন্ন উপজেলার উঁচু জমিতে চাষ শুরু হয়েছে আগাম জাতের মুড়িকাটা পেঁয়াজ। কন্দ থেকে উৎপাদিত এ পেঁয়াজ মধ্য সেপ্টেম্বরে রোপণ করে উঠানো হয় নভেম্বরের শেষে। তবে এবছর কয়েক দফা বন্যা ও অধিক বৃষ্টিতে পিছিয়ে গেছে আবাদ। তাই মৌসুম ধরতে কাকডাকা ভরে মাঠে মাঠে পেঁয়াজ রোপণে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। গত বছর মুড়িকাটা পেঁয়াজে ভালো লাভ হয়, এবছরও বাজারে পেঁয়াজের দাম চড়া, তাই বাড়ছে এ জাতের পেঁয়াজ চাষের পরিধি। তবে বাজারে পেঁয়াজের অগ্নিমূল্যের প্রভাবে বীজের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন চাষিরা। এক মন পিদির দাম 5,000, এইসব খরচ বরচ করি আমরা যদি মনে হয় যে 1,000 মন বেশি, তাও আমার লস। এবার লাগাবো 5 বিঘে, আগামী সালে যদি দাম থাকে এর চাইতে বেশি লাগানোর চিন্তা ভাবনা করবো। কৃষকদের দাবি কাঙ্ক্ষিত বাজার মূল্য নিশ্চিত করা ও সরকারি পৃষ্ঠপোষকতা পেলে উৎপাদিত পেঁয়াজ দিয়েই দেশের চাহিদা মেটানো সম্ভব। 12 বিঘা পেঁয়াজ লাগাচ্ছে যাতে আমার বাংলাদেশের চাহিদাটা আমরা পূরণ করতে পারি। সরকার বাইরে অন্যান্য জিনিস নিয়ে আসার কারণে আমরা যে কৃষি করি, সে কৃষি দ্বারা ফসল আমাদের লাভ হয় না জন্যই আমরা খুব চেপে আছি। পেঁয়াজ চাষে কৃষকদের পর্যায়ক্রমে সহযোগিতা বাড়ানো হবে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। এই প্রকল্পের বা কোনো বরাদ্দ পাই নাই, হয়তো পাবো বলে আশা করতেছি। পাইলে পরে আমরা সেটা কৃষককে বিনামূল্যে দেবো। চলতি বছর জেলায় 9,500 হেক্টর মুড়িকাটা সহ সব মিলে 53,000 হেক্টর জমিতে 6.5 লাখ মেট্রিক টনের বেশি পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সময় সংবাদ, পাবনা। ভোরের আলো ফোটার সাথে সাথেই হাঁক ডাকে মুখর হয়ে ওঠে সিরাজগঞ্জের মহিষলুটি মাছের আড়ত। জেলার সবচেয়ে বড় এই মাছের আড়তে মেলে সব ধরনের দেশীয় মাছ। প্রতিদিন মধ্যরাত থেকে চলনবিল সহ বিভিন্ন খাল ও বিলের মাছ নিয়ে আসতে থাকেন মৎস্য চাষি ও জেলেরা। আর ভোরের আলো ফোটার সাথে সাথে ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে মুখরিত হয়ে ওঠে জেলার সর্ববৃহৎ মাছের পাইকারি বাজার মহিষলুটি আড়ত। ট্যাংরা, পুঁটি, কই, শিং, রুই, কাতল, বোয়াল সহ বিভিন্ন জাতের দেশীয় মাছের পসরা বসে আড়তে। চলতি বছর অধিক সময় খাল ও বিলে বন্যার পানি থাকায় মাছের সরবরাহ বেশ ভালো বলে জানান পাইকাররা। সব ধরনের মাছই দেশি মাছ পাওয়া যায়। চলন বিলের আপনার শিং মাছ, ট্যাংরা মাছ, মোলা মাছ, বোয়াল, কাতলা, রুই। এখন বর্ষার শেষ সিজন তো এখন মাছের দামটা অনেক কম আর মাছের আমদানিটা বেশি। বিভিন্ন জাতির পাইকারি আসে, এখান থেকে বিক্রি হয়, ওরা তারা বিভিন্ন জায়গায় সেল দেয়। প্রতিদিন উত্তরবঙ্গের বিভিন্ন জেলা সহ রাজধানী ঢাকার ক্রেতারা এই আড়তে আসেন মাছ কিনতে। তাই নিরাপদ লেনদেনের জন্য বাজারে একটি ব্যাংক স্থাপনের দাবি ব্যবসায়ীদের। চিংড়ি কিনছি 260 টাকা কেজি, বাইম কিনছি 450, 550, 720। আমরা এখান থেকে মাছ কিনে নিয়ে ঢাকাতে পৌঁছাই। এত টাকার লেনদেন, একটা ব্যাংক নাই, ভালো পাইকাররা সুযোগ সুবিধা থাকে এরকম নাই। প্রতিদিন ভোর 6টা থেকে সকাল 9টা পর্যন্ত প্রায় 1 কোটি টাকার মাছ কেনা বেচা হয়ে থাকে এই আড়তে। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের শহরতলি এবং গ্রামীণ ভোটারদের নজর কাড়তে প্রত্যন্ত অঞ্চলে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত দুই প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। নির্বাচনী রাজনীতিতে প্রান্তিক ভোটাররাই ফ্যাক্টর হবেন বলে মনে করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। যুক্তরাষ্ট্রের প্রত্যন্ত অঞ্চলের ছোট ছোট বিমানবন্দরে অবতরণ করছে প্রেসিডেন্টকে বহনকারী এয়ারফোর্স ওয়ান। রানওয়ের পাশেই হচ্ছে রিপাবলিকানদের নির্বাচনী সমাবেশ। এক জায়গায় সভা শেষ করেই অন্য বিমানবন্দরে উড়ে যাচ্ছেন ট্রাম্প। ভোটের বাকি আছে আর মাত্র 17 দিন। হোয়াইট হাউসের দখল পেতে এখন মরিয়া ট্রাম্প। প্রচারণায় প্রতিশ্রুতি দেওয়ার চেয়ে প্রতিপক্ষকে আক্রমণেই বেশি আগ্রহী তিনি, আর সমর্থকরাও যেন তাই চাচ্ছেন। শনিবার মিশিগান ও উইসকনসিনে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে ট্রাম্প বলেন, বাইডেন জিতলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি তলানিতে গিয়ে ঠেকবে। How about his news conferences where the fake news media gives him the questions and the answers? They say, "What do you think about this or that?" And then he reads the answer. I've been doing this stuff not that long, you know. অপরদিকে করোনার কারণে শুরু থেকেই কিছুটা রয়েস হয়ে প্রচারণা চালাচ্ছেন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। শনিবার তিনি কিংবা তার রানিং মেট কমলা হ্যারিসের কোথাও নির্বাচনী প্রচারণা ছিল না।
শুক্র ও শনিবার দুদিনে যুক্তরাষ্ট্রে কোভিড-19 আক্রান্ত হয়েছেন 1,30,000 মানুষ আর মারা গেছেন প্রায় 2,000। এমন পরিস্থিতিতেও প্রচারণা চালিয়ে যাচ্ছেন দুই প্রার্থী। ঝুলন্ত অঙ্গরাজ্যগুলোর প্রত্যন্ত অঞ্চলের ভোটারদের দিকেই তাদের নজর, সেখানেই প্রচারণা চালাচ্ছেন জোরে সোরে। আমরা এখন আছি যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানার একটি প্রত্যন্ত অঞ্চলে। এই গ্রামের নাম ক্লেটন। মার্কিন রাজনীতির উত্তাপ এখানে না ছড়ালেও নির্বাচনী ভোটের হাওয়ায় এই গ্রামের মানুষেরাই ফ্যাক্টর, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ক্লেটন, ইন্ডিয়ানা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। এবং নোয়াখালীতে গৃহবধূ নির্যাতনের প্রধান অভিযুক্ত দেলোয়ারকে তোলা হলো আদালতে। ডেথ রেফারেন্সেই আটকে আছে ধর্ষণের পর হত্যার 144 আসামির ফাঁসির সাজা। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ে।